বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আইটিএলসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন তোমাদেরকে আজকে ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগের ক্লাস যদি দেখে থাকো তাহলে দেখবে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটি ছক দিয়েছিলাম আমি। তো সেই ছক অনুযায়ী তোমাদের আমি কি করেছি যে যাতে তোমরা শর্টকাটে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো সেই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। তবে এখন ওই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুলস আমি লিখে দিয়েছি, যেটা ওখানে নাই সেটা এখানে দিয়েছি। সেটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, সুপারলেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সেই ধরনের বাক্যকে আমরা কিভাবে করব। তো প্রথম কথা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটা কি। আমরা যদিও আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়াচ্ছি, তো তারপরেও তোমাদের জানতে হবে যে আসলে ডিগ্রি জিনিসটা কি। আমি তোমাদেরকে ডিগ্রিটা সংক্ষেপে কিছু আলোচনা করে তারপর আমি এই নিয়মটা বুঝাই দিই। যেহেতু এটা একটি ডিগ্রিযুক্ত বাক্য, তাহলে সেই ধরনের বাক্যকে বোঝাতে হলে তোমাদেরকে অবশ্যই ডিগ্রি চিনতে হবে আগে। তো প্রথম কথা হচ্ছে ডিগ্রি কত প্রকার এটা আমরা জানবো। ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই 3টি ডিগ্রি চেনার জন্য আলাদা আলাদা কিছু ওয়ে আছে, আমরা সেগুলো অ্যাপ্লাই করব। তো পজিটিভ ডিগ্রি যদি আমরা কোনো বাক্যের ভিতর পজিটিভ ডিগ্রি এটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ যদি চিনতে চাই, তাহলে পজিটিভ হলে চিনতে হলে আমাদের দেখতে হবে বাক্যের শুরুতে নো আদার কিংবা ভেরি ফিউ আছে কিনা। নো আদার কিংবা ভেরি ফিউ যদি থাকে তাহলে সেটা পজিটিভ ডিগ্রি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখে থাকি যে নো আদার কিংবা ভেরি ফিউ এই কথাটি নেই, কিন্তু অ্যাজ ড্যাশ আছে। সো আমরা এতটুকু বলতে পারি যে অ্যাজ ড্যাশ অথবা সো ড্যাশ ড্যাশ অ্যাজ যদি থাকে তাহলেও সেটা একটা পজিটিভ ডিগ্রি। যদি কোনো বাক্যকে তোমরা কম্পারেটিভ ডিগ্রি বলতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রি যদি কোনো বাক্যকে বলতে চাও তাহলে সেই বাক্যের কি বলে এটাকে ভিতরে যদি দেন এনি আদার, দেন অল আদার কিংবা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকতে হবে। অনেক সময় শুধুমাত্র দেনও থাকতে পারে। এরপরে যদি কোনো বাক্যকে সুপারলেটিভ বলতে চাও তাহলে মনে রাখবে সেই বাক্যের ভিতরে ওয়ান অফ দি অথবা শুধু দি থাকবে। ওয়ান অফ দি প্লাস শুধু দি প্লাস একটা সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম থাকবে। এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আমরা চিনি কীভাবে? সাধারণত যে সকল শব্দের শেষে ইএসটি কথাটি থাকে, যেমন আমরা যদি বলি ওল্ড, তা ওল্ডের যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি চিন্তা করতে চাই তাহলে ওল্ডেস্ট। যেমন নিউ যদি বলি নিউয়েস্ট, এবং এমনি করে ইএসটি যোগ করে যে শব্দগুলো থাকে সেগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সেটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। আর যদি একাধিক সিলেবল হয়, সিলেবল তো অবশ্যই বোঝো তোমরা, যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো, তো একাধিক সিলেবল বিশিষ্ট শব্দকে যদি তোমরা সুপারলেটিভ ডিগ্রি করতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে সেই শব্দের পূর্বে মোস্ট কথাটি থাকবে। যেমন আমরা যদি বলি বিউটিফুল, তো এই বিউটিফুল শব্দটি হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। যেহেতু একাধিক সিলেবল, এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সাজাতে চাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে এই বিউটিফুলের আগে মোর বিউটিফুল ধরে নিতে হবে। আর যদি কোনো বাক্যের শুরুতে মানে মোস্ট বিউটিফুল কথাটি থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা সুপারলেটিভ ডিগ্রি। যাই হোক, এই বিষয়ে আমি আর দীর্ঘ সময় নিব না। তোমরা এখন দেখো, এখানে আমি লিখেছি যে সুপারলেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তো সুপারলেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় আমরা দেখি এখানে। আচ্ছা, এখানে পদ্মা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স। একটু খেয়াল করে দেখবা ওয়ান অফ দ্য কথাটা আছে। কোনো বাক্যের ভিতরে যদি ওয়ান অফ দি কথাটি থাকে তাহলে আমরা সেটাকে কী ধরে নিই? ওয়ান অফ দি কথাটি থাকলে সুপারলেটিভ ডিগ্রি ধরে নিই। ইভেন ইএসটি আছে, দেখো এই অ্যাডজেক্টিভের শেষে ইএসটি কথাটি আছে। ইএসটি কথা থাকলে সেই বাক্যকে আমরা সুপারলেটিভ ধরে নিতে পারি। ওকে, তো এই ধরনের বাক্যকে আমরা সাধারণত ডিগ্রি বলে থাকি, কিন্তু আমরা তো ডিগ্রি করছি না, আমরা এখন করছি নেগেটিভ। যেহেতু নেগেটিভ বাক্যে আমরা সাজাবো, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের একটি গঠন দেওয়া আছে। প্রথমেই নো আদার কিংবা ভেরি ফিউ বসাতে হবে। এখন কথা হচ্ছে নো আদার দিব নাকি ভেরি ফিউ দিব। তো নো আদার দিব নাকি ভেরি ফিউ দিব এই চিন্তা করতে হলে দেখতে হবে এই বাক্যের ভিতরে যে সুপারলেটিভ ফর্মটা আছে
তার পূর্বে ওয়ান অফ দি আছে। আচ্ছা, ওয়ান অফ দি যদি থাকে তাহলে আমরা শুরু করব ভেরি ফিউ দিয়ে। আর যদি ওয়ান অফ দি না থাকে শুধু দি থাকতো, যেমন আমি যদি এরকম দিতাম পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার, সাপোজ এটা যদি দিতাম তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করতাম। তো যাই হোক, যেহেতু ওয়ান অফ দি কথাটি আছে, আমরা কি করব, এখানে শুরুতে দিব ভেরি ফিউ, ভেরি ফিউ। ওকে, তো ভেরি ফিউ দিলাম। এরপরের কাজ কি, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসে। সুপারলেটিভ ডিগ্রি তো আমরা ধরেছি এই শব্দটাকে, লার্জেস্ট কথাটিকে। যেহেতু লার্জেস্ট কথাটিকে আমরা সুপারলেটিভ ডিগ্রি ধরেছি, সেই ক্ষেত্রে রিভার্স হচ্ছে কি একটা পরের অংশ, তো আমরা রিভার্স দিয়ে দিলাম। এরপরে কি বলেছে, ভার্ব বসে। একটু খেয়াল করো, এই বাক্যের যে ভার্বটি আছে এখানে আছে হচ্ছে কি ইজ। দ্যাট মিনস আমরা এখানে এই ইজ আনতে পারবো না। মনে রাখবে, ভেরি ফিউ যুক্ত যে সকল শব্দ থাকে সেগুলো হয় প্লুরাল। আর প্লুরাল শব্দের সাথে অবশ্যই আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। যেহেতু ইজ একটা সিঙ্গুলার ভার্ব, তো প্লুরাল ভার্ব হচ্ছে আর, আমরা দিয়ে দিলাম আর। এরপরের কাজ হচ্ছে অ্যাজ অথবা সো বসে। আর তুমি চাইলে অ্যাজও দিতে পারো, চাইলে সো দিতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু আমরা সাধারণত অ্যাজ দিয়ে দিলাম। এরপর বলেছে সুপারলেটিভের পজিটিভ রূপ। আচ্ছা, সুপারলেটিভের পজিটিভ রূপটা কি আমরা বলি, যখনই কোনো শব্দের শেষে আমরা ইএসটি কথাটি পাবো, ইএসটি কথাটি উঠিয়ে দিলেও তো কী হয়ে যায়, পজিটিভ হয়ে যাবে। আবার অথবা মোস্ট কথাটি যদি থাকে শব্দে, তাহলে সেটা ক্ষেত্রে মোস্ট উঠাই দিলে কি আমরা পজিটিভ হয়ে যাবে। যাই হোক, এখানে ইএসটি কথা আছে, আমরা লার্জ, শুধু লার্জ দেব, লার্জ। এরপরে বলছে কি পুনরায় অ্যাজ বসে, দিয়ে দিলাম অ্যাজ। এরপরে কাজ হচ্ছে সাবজেক্টটি বসে। এই বাক্যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ পদ্মা, তো সাবজেক্টটি বসে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে দেখতে পেলে যে এখানে সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভে সাজাতে চাই, এখানে কোনো ডিগ্রি পজিটিভ বা কম্পারেটিভ না, নেগেটিভে সাজাতে চাই, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা এটাকে কী করব, শুরুতেই ভেরি ফিউ অথবা নো আদার দেবো, এরপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা দেবো। এবার এই বাক্যের ভার্ব যদি ভেরি ফিউ বসে তো অবশ্যই আমরা প্লুরাল ভার্ব দেবো, আর যদি নো আদার বসতো ডেফিনেটলি আমরা সিঙ্গুলার ভার্বটা দিয়ে দিতাম। এরপর অ্যাজ অথবা সো, যে যার যেটা ইচ্ছা হয় সেটা দিবা। এরপর কি এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ রূপ, পুনরায় অ্যাজ, এরপর কি সাবজেক্টটি বসে যায়। এ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সুপারলেটিভের নিয়ম। আমরা এরপরে করব হচ্ছে কম্পারেটিভ মানে কম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভে সাজাতে চাই তাহলে আমরা কীভাবে করব, একই নিয়ম আমরা ফলো করব, একই নিয়ম। ওকে, সো এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নেগেটিভ যে বাক্যগুলো আছে নেগেটিভ, তো সেই নেগেটিভ বাক্যের আর কোনো রুলস দেবো না, যেহেতু তোমরা যে ছকটা পেয়েছো এটা শর্ট একটা ফর্ম, ওই শর্ট ফর্মের উপর ডিপেন্ড করে তোমরা বুঝে নেবে। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, অথবা ফোনে আমাদের স্কুলের টিচারদের নাম্বার তোমাদের কাছে তো অবশ্যই আছে। এছাড়া আরেকটা কাজ করতে পারো, তোমরা আমাদের যে মেসেঞ্জার আছে, যাদের সাথে আমরা ফেসবুকে অ্যাড আছি, তোমরা অবশ্যই সেখানে মেসেজ করতে পারবে চাইলে। তো যাই হোক, আমি কথা না বাড়ি আমি চলে যাব। এখন আমরা করব হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আমরা এতক্ষণ করলাম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এর আগের লেকচার এবং এখন যে লেকচার, এই দুটো মিলে আমরা করলাম কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। কিন্তু এখন আমি তোমাদেরকে দেব হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তো আমরা জানি যে তোমরা ভালো করে জানো যে সেন্টেন্স আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলো তোমরা চেনো। তো মুছে ফেলি, আমরা পরবর্তী নিয়মে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটা ছক দেব, সেই ছকের ভিতরে তোমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করার শর্টকাট নিয়ম থাকবে সেটা আমি লিখে দেব, এবং এই শর্টকাট ফর্মেট দিয়ে আমি তোমাদেরকে বাক্য দিয়ে দেবো, বুঝাই দেবো। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ।
এটা আপাতত একটু মুছে ফেলি। আমার মনে হয় ছোট হয়ে গেল না? আচ্ছা যাই হোক, দেখি কি হয়। আচ্ছা, সরি, ইন্টারগেটিভ হবে এখানে, নেগেটিভ না, ইন্টারগেটিভ। তো এখানে আমি দুটো ছক দিয়েছি, দুটো ছকই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার শর্টকাট ফর্ম। তোমরা একটু দেখে নাও, যদি কোনো বাক্যের ভিতরে এভরিবডি, এভরিওয়ান বা অল, এভরিওয়ান বা অল থাকে, তাহলে আমরা ইন্টারগেটিভ করার সময় কি করব? প্রথমেই হু দিব, প্লাস যে টেন্স থাকবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি যখন বাক্য বুঝাই দেব তখন তোমরা বুঝতে পারবো আশা করি। এরপরে নোবডি, নো ওয়ান কিংবা নান যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রথমে হু দিব, হু দেওয়ার পরে বাকি যা আছে সব বসে যাবে, প্লাস প্রশ্ন চিহ্ন বসবে। যদি কোনো বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, এটা হয়ে যাবে কি? এভার। এছাড়া ইন্টারগেটিভের সাধারণ একটা গঠন আছে, সেই অনুযায়ী হবে। আমরা সেটা তোমাদেরকে দেখাবো। নাথিং যদি থাকে, এনিথিং হবে। এরপরে এভরি প্লাস নাউন অথবা অল যুক্ত, অল প্লাস নাউন যুক্ত বাক্যকে আমরা যদি করতে চাই, তাহলে করতে হবে কি? ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি, প্লাস ওই নাউনটা বসবে, প্লাস হু বসবে, প্লাস ডাজ নট অথবা ডিড নট বসবে, প্লাস মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসবে। তোমরা যদি লেখাগুলো দেখতে অসুবিধা হয়, তোমরা একটু কাজ করবে, সেটা হচ্ছে শব্দগুলো শুনে একটু বোঝার চেষ্টা করবো আমরা কী লিখেছি। আমরা যখন লিখি তখন আমরা এই লেখাগুলো সাথে সাথে বলি,
যদিও লেখাগুলো একটু ছোট হয়ে গিয়েছে, তারপরেও যদি তোমরা একটু জুম করে দেখো তাহলে হয়তো বড় দেখা যাবে, ভালো বুঝতে পারবে। যাই হোক, আমি চলে যাচ্ছি হচ্ছে পরের ছকে। যদি কোনো বাক্যের ভিতরে দেয়ার ইজ নো প্লাস ব্যক্তিবাচক নাম থাকে, ব্যক্তিবাচক নাম থাকে, তবে আমরা এটাকে করতে গেলে কি হবে, হু, সরাসরি কি হু প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, শেষ পর্যন্ত বসে। এরপরের কাজ হচ্ছে যদি দেয়ার ইজ নো দ্বারা বস্তুকে বোঝায়, বস্তুবাচক নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াট দেব, হু দেব না, আমরা দেব হোয়াট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব বসবে। এখন আসি লোকা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের নিতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন, নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন। আর যদি বাক্যটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি, এটা হলো যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, আর এটা যদি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, তবে এই বাক্যকে আমরা যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভ গঠনে নিতে হবে, গঠনে যাবে। এখন কথা হচ্ছে যে অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনে বুঝতে পারতেছে না, শর্টকাট বুঝতেছে না, সেজন্য আমি এখানে যে কতগুলো নিয়ম লিখেছি সেগুলো বাক্য অনুযায়ী দেবো। এখন আমি একটু খেয়াল করলে বুঝতে পারবে তোমরা। এখানে আমরা প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান বা অলযুক্ত বাক্য যদি থাকে সেটা আমরা কীভাবে করব, আমি একটা একটা করে দেখাই দেবো। যেমন 1 নম্বরে এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটাকে আমরা ইন্টারগেটিভ বানাবো, যে প্রত্যেকেই ফুল ভালোবাসে। তো আমরা দেখেছি যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই তা সেটার ভিতরে এভরিবডি থাকে, তাহলে আমরা কী দেবো শুরুতেই, হু। এভরিবডির পরিবর্তে কি, হু। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের সাথে নট। এখন দেখো খেয়াল করো একটু, লাভস কথাটা হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী হচ্ছে ডু অথবা ডাজ, আর আমরা বলেছি যে সাহায্যকারী ভার্বের সাথে নট দিতে হবে, আর হু এর সাথে ডাজ বসে দ্য ডাজ নট হবে, হু ডাজ নট। আর কোনো বাক্যে যদি ডাজ বসে তাহলে ভার্বের সাথে এস বা এস থাকলে সেটা আর থাকে না। এরপরে অবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এভরিবডি থাকলে হু বসে, টেন্স অনুযায়ী ডু নট ডাজ নট বসে, এবার কি ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যায়। এখন আমরা করবো হচ্ছে 2 নম্বরে নোবডি যদি থাকে, কোনো বাক্য যদি নোবডি হয় তাহলে আমরা কি করব, নোবডি বিলিভস এ লায়ার। এখন এই ধরনের বাক্যকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই, যে নোবডি যুক্ত বাক্য করতে চাই, একদম সহজ। আমরা শুরুতেই কি দিব, নোবডির পরিবর্তে হু দিব, এরপরে আমাদের আর কোনো চেঞ্জ নাই, আমাদের যা বাকি ভার্ব আছে সেটা উঠাই দেব, বিলিভস এ লায়ার। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের বাক্যটি হয়ে যাবে। একটু খেয়াল করো,
আমরা এখানে দিয়েছি যে নোবডি নান কিংবা নান, নোবডি নো ওয়ান বা নান যদি থাকে তাহলে আমরা শুরুতেই হু দেবো, এরপর বাকি যা আসে বসাই দেবো। দেখো আমরা সেই কাজটি করেছি যে নোবডির জায়গায় আমরা কি দিয়েছি, হু দিয়েছি, এরপরে বাকি যা আছে সেগুলো বসাই দিয়েছি। তো এখন একটু মনে রাখতে হবে, এগুলো বারবার করতে হবে তোমাদের, এগুলো মুখস্থ আসলে অ্যাকচুয়ালি মনে থাকে না, সহজ কিন্তু মনে থাকে না। এই কারণে আমাদের বারবার কী করতে হবে, এগুলোকে জাস্ট করতে হবে, প্র্যাকটিস করলে আমাদের এটা নিয়মগুলো মুখস্থ হয়ে যাবে। তো আমি 3 নঙে যে শব্দটা আছে নেভার, আমি যদি এরকম লিখি হি নেভার কামস হেয়ার, এই বাক্যকে যদি আমরা ইন্টারগেটিভ করি, একটু খেয়াল করো। তো প্রথমে আমরা কি করব, এই বাক্যটা যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব প্রধান, কারণ জানোই তো ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা যদি করতে চাই তাহলে সেটাকে আমরা শুরুতে নিয়ে আসবো সাহায্যকারী ভাব। তো এই বাক্যটা আছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বিদায় আমরা শুরুতে ডু অথবা ডাজ নিয়ে আসবো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর সাথে কী বসে, ডাজ বসে, এরপর সাবজেক্ট দেব, এরপর নেবা থাকলে আমরা কী লিখেছি, এবার দেব। এবার তোমরা ভালো করে জানো যে কোনো বাক্যে যদি ডাজ বসে তাহলে সে জায়গায় কি আর এস বাই এস থাকে না, ভার্বের সাথে হেয়ার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, তাহলে তোমাদের সে বাক্যটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এরপরে নাথিং কথা যদি থাকে তাহলে আমাদের কি লিখেছে, এনিথিং দিতে হবে। তাহলে আমরা যদি লিখি এরকম নাথিং ইজ পসিবল, এখন এই বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভে সাজাই, আমাদের তো আমরা ভালো করে জানি শুরুতে আমাদের কী দিয়ে দিতে হয়, সাহায্যকারী ভাবটা দিয়ে দিতে হয়। এখানে যেহেতু টু বি ভাবটা মেইন ভাব হিসেবে কাজ করেছে, আমরা এটাকে শুরুতে নিয়ে আসি, দিয়ে দিলাম। এরপরে বলেছে নাথিং থাকলে কী হবে, এনিথিং, সাবজেক্ট যেহেতু নাথিং কাজ করেছে সেক্ষেত্রে এনিথিং হলো। এরপরে বাকি যা আছে বসে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসে, পসিবল প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতেছো তোমরা, যদি না বুঝে থাকো তারপরে বলবো, তোমরা এই লেকচারটি দরকার হলে বারবার দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। তো আমাদের এটা চলে গেল, আমাদের নাথিং যদি থাকে সে জায়গায় আমরা কী দেবো, ইন্টারগেটিভ করার সময় এনিথিং নিয়ে আসবো। এখন আমরা যাব হচ্ছে এভরি যুক্ত। যদি আমরা বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যকে যদি আমরা ইন্টারগেটিভ সাজাতে চাই তাহলে আমাদের কী করতে হবে, আমরা বলেছি যে এভরির পরে যদি নাউন থাকে অথবা অলের পরে যদি নাউন থাকে সেই বাক্যকে যদি আমরা করতে চাই শুরুতেই কী দিব, ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি। যেহেতু টেন্সের উপর ভিত্তি করে, এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে শুরুতে ইজ দেয়ার এনি, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা দেবো ওয়াজ দেয়ার এনি। যেহেতু লাভস কথাটা হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাদের শুরুতে হবে ইজ দেয়ার এনি বসবে, ইজ দেয়ার এনি, ওকে ফাইন। এরপরের কাজ কি, ওই নাউনটা বসে, এভরি এর পরের অংশ আর কি, এই নাউনটা হচ্ছে কি মাদার, তাহলে সেক্ষেত্রে মাদার দিয়ে দিলাম আমরা, ইজ দেয়ার এনি মাদার। এরপরে কি বলছে, হু বসে, দিলাম হু। এরপরে বলছে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসে। এখন অ্যাকচুয়ালি এই বাক্যটা যদি পাস্ট টেন্স হতো তাহলে আমরা এখানে ডিড নট দিতাম, যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স আমরা কি দেব, ডাজ নট, ডাজ নট। এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত ডাজ বসলে আমরা বারবার বলেছি যে ডাজ বসলে ভার্বের সাথে এস বিএস থাকলে সেটা উঠে যায়, যেহেতু ডাজ নট বসছে এই লাভের সাথে এস বিএস থাকলে উঠে গেছে, এবং কি হার চাইল্ড দিয়ে মানে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো আমাদের মূল যে নিয়মগুলো ছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা শুধু 2-3টি নিয়ম আছে এগুলো দেখব। দেখো এখানে আমরা লিখেছি যে দেয়ার ইজ নো প্লাস ব্যক্তিবাচক নাম যদি থাকে তাহলে আমরা কি করব, আমি একটা বাক্য দেই, যেমন দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। ধরো আমি এই বাক্যটা লিখলাম, এটাকে আমরা ইন্টারগেটিভ সাজাবো। ইন্টারগেটিভ সাজাতে গেলে কী করতে হবে, প্রথমেই একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 2টি কথা লিখছি, দেয়ার ইজ নো দ্বারা বস্তুবাচক, দেয়ার ইজ নো দ্বারা যদি ব্যক্তিবাচক বোঝায়। এখানে দেয়ার ইজ নো দ্বারা কী বোঝাচ্ছে, স্কুলকে বোঝাচ্ছে, এজন্য এটা কি বস্তুবাচক। শুরুতে কী দিব আমরা, হোয়াট দেব, হোয়াট, ওয়ার্ড দিয়ে এরপর বাক্যের ভার্ব থেকে শেষ পর্যন্ত। তবে যদি নট থাকে নট উঠাই দিব, আর যদি নট না থাকে নট দিয়ে দিব। যেহেতু এখানে নো আছে সেক্ষেত্রে আমাদের ইজ দিয়ে, ইজ প্লাস
পজিটিভ যে কথাগুলো আছে সেগুলো দিয়ে আমাদের শেষ করে ফেলতে হবে। তাহলে ইজ স্কুল, হোয়াট ইজ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখানে আরেকটা কাজ করা যায়, যেমন দেয়ার ইজ নো স্কুল দিয়ে দিছে, আমরা চাইলে দেয়ার ইজ নো স্কুল এটার কাজ না করে আমরা ইজ দেয়ার এনি স্কুল ইন আওয়ার ভিলেজও করতে পারতাম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, মেইন ব্যাপার হচ্ছে আরেকটা বাক্য দিয়ে আমি তোমাদের শেষ করে দিই। খেয়াল করো যে এখানে আমি যদি এরকম লেখা থাকে, যেমন হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমেই সাহায্যকারী ভাবটা নিয়ে আসবো, যেহেতু ইজ একটা সাহায্যকারী শুরুতে নিয়ে আসবো। এখন এটার সাথে যদি নট না থাকে আমরা নট আনবো, আর নট থাকলে নট উঠা দেবো, ইজেন্ট সাবজেক্ট, এবার বাকি যা আছে সব কিছু বসে যায়। অর্থাৎ যখনই আমরা কোনো বাক্যকে ইন্টারগেটিভ করতে যাব, সেই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের এখানে করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে করতে হবে অ্যাফার্মেটিভ। যদি এখানে এরকম থাকতো হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে আমাদের ইজেন্ট দিতাম না, আমরা দিতাম কি ইজ হি এ স্টুডেন্ট। কেমন? আচ্ছা, আমরা যদি মেইন ভার্ব একটা যেমন প্রিন্সিপাল ভার্ব দিয়ে দিই, এটাগুলো তো টু বি ভার্ব দিয়ে দিলাম। যেমন আমি যদি দিতাম হি ইটস রাইস, খেয়াল করে তোমরা একটু, এই বাক্যকে যদি আমি ইন্টারগেটিভ করতে বলতাম তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমাদের যে টেন্স আছে এটাতে আর সাহায্যকারী ভাব না যে আমরা শুরুতে ইটেন্ট নিয়ে আসবো, এটা পারবো না, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী হচ্ছে ডু অথবা ডাজ, এর সাথে কি বসে, ডাজ বসে। দেখো এই বাক্যে কিন্তু কোনো নট নাই, এই জন্য আমরা ডাজেন্ট নিয়ে আসলাম। এরপর সাবজেক্ট বসে, এবার ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। এখন আমরা বলেছি, বারবারই বলেছি যে ডাজ বসলে এস বাই এস থাকলে উঠে যায়, এই জন্য আমরা এস বাই এস দিলাম না, বাকি অবজেক্ট বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে কাজটি করলাম এখন সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে মানে ইন্টারগেটিভ করা যে শখ দিলাম, একটু খেয়াল করো, সেগুলোর এই শর্টকাট ফর্ম। এর বাইরে আমাদের আর কোনো রুলস আপাতত নেই। যদি তারপর কোনো নিয়মে তোমরা বেঁচে যাও তাহলে অবশ্যই আমাকে বলবে, তোমাদেরকে আমি এটা সমাধান করে দেব। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের আজকে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ নিলাম। তো আমার নেক্সট ক্লাসে আমি চিন্তা করেছি যে তোমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ যাই আছে কিনা ওগুলো আমরা শেষ করে দেবো নেক্সট ক্লাস। এবং আমার যেটা নবম দশম শ্রেণীর জন্য যে ক্লাসটি থাকবে নেক্সটটা হচ্ছে আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভের যে জায়গাটা আছে, যে প্ল্যাটফর্ম আছে, এটার এন্ডিং পয়েন্ট হবে নেক্সট ক্লাসটি। তো তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে, আশা করি। যখন করবে যদি কোনো প্রশ্ন হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি আর তোমাদের সাথে তোমাদের সাথে আর দীর্ঘ সময় থাকতে পারছি না। তো ভালো থাকো সবাই, আর ক্লাসগুলো দেখো নিয়মিত। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। অনেক সময় দেখা যায় তোমরা দেখতে গিয়ে সাবস্ক্রাইব করো না, দেখে ভালো ভিডিও দেখতে পারো। আসলে আমাদের যদি স্কুলটা সাবস্ক্রাইব করো তাহলে যখনই আমরা ক্লাসগুলো ছেড়ে দেবো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমরা ভিডিওগুলো ছেড়েছি। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করো এবং অন্য যারা আছে যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলবা। তো ভালো থাকবা সবাই, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। এই পর্যন্ত আমার আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।